হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার 10 আসামির 7 দিনের রিমান্ড। যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বরখাস্ত এসআই আকবর রিমান্ডে, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ। অর্থ পাচারকাণ্ডে জি.কে. শামীমের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 19 নভেম্বর। রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় আসছে পরিবর্তন, মোট 42 রুটে বাস চালাবে 22 কোম্পানি। এবং পেনসিলভেনিয়ার শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের মামলা, দ্রুত ফলপ্রদ ঘোষণার দাবি ডেমোক্র্যাটদের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে মিতাজ নুবাজাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। মহামারীর আগে দেশে আসা শ্রমিকদের মালয়েশিয়ায় ফিরতে অনিশ্চয়তা, কূটনৈতিক তৎপরতা জোরদারের পরামর্শ। এএসপি আনিসুল করিম শিপন হত্যার দায় স্বীকার করেছে মাইন্ড এইড হাসপাতালের 10 কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পরবর্তীতে গ্রেফতার হন হাসপাতালের পরিচালক নিয়াজ মোর্শেদ। এদিকে হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মাইন্ড এইডের কোনো অনুমোদন ছিল না। আনিসুল করিমকে হত্যার প্রতিবাদে হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। আর জানাচ্ছেন দীপু সারওয়ার। মানসিক সমস্যায় ভুগছিলেন এএসপি আনিসুল করিম শিপন, তাই আদাবরের মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হতে আসেন পরিবারের সদস্যদের সাথে। হাসপাতালের ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হতে না হতেই মারা যান তিনি। সাউন্ডপ্রুফ রুমে কর্মকর্তা কর্মচারীদের মারধরের এই দৃশ্য ধরা পড়ে ক্লোজ সার্কিট ক্যামেরায়। শিপনকে হত্যার অভিযোগ এনে সোমবার রাতেই আদাবর থানায় মামলা হয়। মামলায় হাসপাতালটির 10 কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। আর যারা জড়িত তাদেরও ধরা হবে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার। সে তো মারা গেছে, তাকে তো ফিরে আনতে পারবো না, তবে এর সাথে যারা যারা জড়িত সকল তথ্যই সংগ্রহ করছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নানা অসঙ্গতি নিয়েই মাইন্ড এইড হাসপাতালটি চলছিল বলেও জানান তিনি। স্বাস্থ্য দপ্তরের কোনো কাগজ নেই, তারা এই তাদের কোনো ডাক্তার নেই, মাদক দ্রব্যের লাইসেন্স থাকা দরকার, সেটা তারা আমাদের দেখাতে পারে নাই। সব কিছু মিলে আমরা মনে করি ভুইপুর হাসপাতাল। মঙ্গলবার দুপুরে 10 আসামিকে আদালতে হাজির করে 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে মাইন্ড এইড হাসপাতালটি পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। তারা জানান হাসপাতাল পরিচালনার অনুমোদন ছিল না মাইন্ড এইডের। তারা এখানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এবং মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র চালাচ্ছিল। কিছু ক্লিনিক্যাল ফ্যাসিলিটিস বা হাসপাতালে ব্যবস্থা রাখতে হয়, যে কোনো জরুরি মুহূর্তে চিকিৎসা দিতে পারে, তাদের সেই ব্যবস্থাটা ছিল না। আমরা গিয়ে রিপোর্ট দিব এবং একদম শুরু থেকে তদন্ত করে সর্বোচ্চ যে ব্যবস্থা নেওয়া যায় তাদের বিরুদ্ধে সেটা আমরা নিব। শিপনের সাথে নির্দয় আচরণ করা হয়েছে বলে স্বীকার করেন ভর্তি রোগী ও কর্মচারীরা। ওনার আশা থেকে শুরু করে ওনার মৃত্যু পর্যন্ত ওনার ফ্যামিলিতে সবকিছু আমার চোখের সামনে ঘটছে। তবে এখনো বেমালুম অস্বীকার করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বাসা থেকে আনা খাবার খাওয়ার পর অত্যন্ত উত্তেজিত হয়ে তার বাবা হাসপাতালের কর্মীকে শারীরিক আঘাত করছিলেন বিধায় উত্তেজিত রোগীকে শান্ত করার জন্য ফোম লাগানো আমাদের একটা বিশেষ রুম আছে, সেখানকার বিছানায় শোয়ানোর সময় হঠাৎ করে উনি নিস্তেজ হয়ে যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা হাসপাতালের সামনে মানববন্ধন করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ড। আনিসুল করিম শিপন 31তম বিসিএসে পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। সবশেষ তিনি বরিশাল মহানগর পুলিশে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের 33 ব্যাচের ছাত্র শিপন এক সন্তানের জনক। মঙ্গলবার সকালে কাপাসিয়ায় জানাজা শেষে সরকারি কবরস্থানে দাফন করা হয় তাকে। দীপু সারওয়ার, 21 টেলিভিশন, ঢাকা।
সিলেটে রায়হান হত্যার মামলার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। এদিকে আকবর গ্রেফতার হওয়ায় রায়হান হত্যা মামলার তদন্ত দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা পিবিআই। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। 29 দিন পলাতক থাকার পর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে গ্রেপ্তার হয় রায়হান হত্যা মামলার প্রধান আসামি বরখাস্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া। মঙ্গলবার দুপুরে সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করে বিক্ষুব্ধরা। বিক্ষোভের মুখে কড়া পুলিশ প্রহরায় আকবরকে দ্রুত আদালতের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এসপি মোহাম্মদ খালেদুজ্জামান 7 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে যে 7 দিন যাওয়া হয়েছিল সেই 7 দিনের রিমান্ড আদালত মঞ্জুর করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে নষ্ট হয়েছে, অন্যান্য আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে প্রতিবন্ধকতা এবং কারা তাকে পালিয়ে দিতে সাহায্য করলো, সেই সব তথ্য উপাত্ত আমার এবং যাচাই বাছাই করার লক্ষ্যে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পিবিআই বলছে আকবর গ্রেপ্তার হওয়ায় রায়হান হত্যা মামলার অনেক অজানা প্রশ্নের উত্তর মিলবে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে। 11 অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মারা যান রায়হান আহমদ। এ মামলায় এরই মধ্যে বরখাস্ত 3 পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। রত্না জামান, 21 টেলিভিশন। বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম সহ 8 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলার বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। 19 নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সোমবার ঢাকার বিশেষ আদালত 10-এর বিচারক নজরুল ইসলাম এই নির্দেশ দেন। তবে মানি লন্ডারিং এর অভিযোগ অযৌক্তিক দাবি করেছে আসামির পক্ষের আইনজীবী। আর রাষ্ট্রপক্ষ বলছে সাক্ষ্যের ভিত্তিতে সব প্রমাণ হবে। আদিত্য মামুনের রিপোর্ট। বিতর্কিত ব্যবসায়ী জিকে শামীম ও তার 7 দেহরক্ষীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য তাদেরকে আনা হয় ঢাকার বিশেষ জজ আদালতে। শুনানি শেষে বিচারক 4-এর 2 ধারায় অর্থ পাচার, পাচার চেষ্টায় সহায়তা ও ষড়যন্ত্রের দায়ে বিচার কাজ শুরুর নির্দেশ দেন। আসামি পক্ষের দায়ের করা মামলা থেকে অব্যাহতির আবেদনও খারিজ করে দেন আদালত। তবে আসামি পক্ষের আইনজীবী বলছেন জব্দকৃত টাকা পাচারের জন্য রাখা হয়নি। টাকা পাচারের যৌক্তিক কারণ চার্জশিটে নেই বলেও দাবি তার। যেহেতু স্পেসিফিকেশন নাই, আমি মানি লন্ডারিং কিভাবে চেষ্টা করেছি, প্রক্রিয়াটা কি ছিল সে বিষয়টা বলা নাই। আমার কাছে টাকা থাকলে সেটা মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে রাখা হয়েছে, এই দাবিটা করা অযৌক্তিক। রাষ্ট্রপক্ষ বলছে জব্দকৃত টাকা, এফডিআর ও 18টি গাড়ি সহ সম্পদের উৎস দেখাতে পারেননি শামীম। মানি লন্ডারিং এর সুস্পষ্ট প্রমাণ যথাসময়ে আদালতে তুলে ধরা হবে বলেও জানান এই কৌশলী। তার যে কাগজপত্র, তার যে টাকা পয়সা যেগুলো সবই এগুলো জব্দ করা হয়েছে। অতএব আমরা যেটা সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করব। মামলার 26 জন সাক্ষী ও তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে সব তথ্য উঠে আসবে বলেও আশাবাদ জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। গেল 8 আগস্ট এই মামলায় জিকে শামীম সহ 8 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্র অনুযায়ী 337 কোটি টাকার অস্থায়ী আমানত আছে শামীমের। 41 কোটি টাকা মূল্যের 2টি বাড়িরও মালিক তিনি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ গত 24 ঘন্টায় দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগেই মারা গেছে 10 জন। মৃতের সংখ্যা বেড়ে 6108 জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বলছে 248তম দিনে দেশে 115টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 13,520 জনের। শনাক্ত হয়েছে 1,699 জন। মোট আক্রান্তের সংখ্যা 4,23,620 জন। নতুন 1,648 জন সহ সুস্থ হয়েছেন 3,41,416 জন। দেশের প্রতি 10 লাখে শনাক্ত 2,487.40 এবং মৃত্যু 2,004.72। প্রতি 10 লাখে সুস্থতার সংখ্যা 35.86। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 24,70,164 জনের। রাজধানীর যানজট নিরসনে বাস রুট কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বর্তমানে 291টি রুটকে কমিয়ে করা হবে 42টি রুট। এই পরিকল্পনা বাস্তবায়নে 2,500 মালিককে 22টি কোম্পানির আওতায় আনা হবে। অপরদিকে আন্তঃজেলা বাসগুলো ঢাকায় সীমানায় প্রবেশ করতে পারবে না, বরং তাদের জন্য 10টি টার্মিনাল এবং বাস ডিপো করা হবে।
বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে এসব কথা জানিয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। মাহমুদ হাসানের রিপোর্ট। প্রয়াত মেয়র আনিসুল হক ঢাকাকে যানজট মুক্ত করার যে পরিকল্পনা করেছিলেন তা বাস্তবায়নের পথে হাঁটছে ঢাকার 2 সিটি মেয়র। ঢাকার অভ্যন্তরে ২৫০০ মালিকের গণপরিবহন চলে ২৯১টি রুটে। এতে এতগুলো রুটের কারণেই ঢাকার রাস্তায় যানজটে অতিষ্ঠ নগরবাসী। যানজটের অভিশাপ থেকে মুক্ত হতে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠকে বসেন ঢাকার 2 মেয়র। বৈঠকে সিদ্ধান্ত আসে যানজট নিরসনের জন্য রুট কমিয়ে আনার। 291টি রুট রয়েছে, সেই রুটগুলোকে আমরা সন্নিবেশ করে সমন্বয় করে আমরা 42টি রুটে আমরা সেটাকে কমিয়ে আনার চিন্তা করা হয়েছে। ২৫০০ মালিক মাধ্যমে যে বাস রুটগুলো পরিচালিত হচ্ছে সেটাকে কমিয়ে আমরা 22টি কোম্পানিতে আমরা পরিণত করব। ঢাকার রাস্তায় যানজটের অন্যতম কারণ আন্তঃজেলা বাস। সিটি কর্পোরেশনের নেওয়া পরিকল্পনায় এসব বাস রাজধানীতে প্রবেশ করতে পারবে না, বরং তাদের জন্য ঢাকার বাইরে করা হবে টার্মিনাল এবং বাস ডিপো। টার্মিনালগুলো কোথায় হবে এবং কিভাবে হবে, কিভাবে আমাদের যাত্রীরা যারা বিভিন্ন শহর থেকে আসে তারা কোথায় নামবে এবং কোথায় থেকে সিটি বাসে উঠে তারা তাদের গন্তব্যস্থলে যাবে, এই পুরো বিষয়টা আমরা নির্ধারণ করে ফেলতে পারবো। বৈঠকে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম অনলাইনে সংযুক্ত ছিলেন। ঢাকায় চলা বাসগুলো একত্রিত করার ব্যাপারে সিটি কর্পোরেশনের সাথে মালিক সমিতির শতভাগ একমত বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। প্রাথমিকভাবে আজকে এই বিষয়টা আমরা ঐক্যমত পোষণ করছি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের বীর শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্রকে সংহত করার অঙ্গীকার। স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রতিরোধে দুদকের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ হাইকোর্টের। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান বাধা বিএনপি। শহীদ নূর হোসেন দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় রাজধানীর গুলিস্তানের নূর হোসেন চত্বরে। মফিউর রহমানের রিপোর্ট। স্বৈরশাসন বিরোধী আন্দোলনের অন্যতম মাইলফলক 1987 সালের 10ই নভেম্বর। ওই দিন সামরিক শাসন বিরোধী আন্দোলনের মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে নিহত হন নূর হোসেন। তারপর থেকে গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও সংগঠনগুলো দিনটিকে নূর হোসেন দিবস হিসেবে পালন করছে। দিনটি স্মরণে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে আসেন রাজধানীর নূর হোসেন চত্বরে। প্রথমে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে তিনি বলেন, সেদিন নূর হোসেনের শরীর ছিল জীবন্ত রাজনৈতিক পোস্টার। এই বীর শহীদ বাঙালির মনে সংগ্রামের অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত শহীদ নূর হোসেনের দেহে লিপিবদ্ধ রক্তস্নাত স্লোগানের রণধ্বনি পৌঁছে গিয়েছিল বাংলার প্রতিটি প্রান্তরে। গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত থেকে বেরিয়ে এসে ইতিবাচক রাজনীতির ধারায় ফেরার জন্য বিএনপির প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বিএনপির গণতন্ত্র তার প্রিয় গণতন্ত্র, হানা ভোটের গণতন্ত্র, যেখানে 110% ভোটও পড়েছিল না, বাক্স ছিলই না। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা। এরপর শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানান যুবলীগ চেয়ারম্যান সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শহীদ নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপিও। সকালে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দলটি। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান। এছাড়া শ্রদ্ধা জানিয়েছে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। পরে আমানুল্লাহ আমান বলেন, নূর হোসেনের অবদান গণতন্ত্রকামী সব দলে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। গণতন্ত্র তখন সামরিক স্বৈরশাসনের জাতাকলে পিষ্ট। 1987 সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে মিছিলের সামনে নূর হোসেন।
এরশাদের পেটোয়া পুলিশের গুলিতে ঝাঁঝরা হয় নূর হোসেনের বুক। তার রক্তের পথ ধরে মুক্তি পায় গণতন্ত্র। তাই বাংলাদেশের গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে আছেন শহীদ নূর হোসেন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ভীষণ উত্তাল সময়, অবৈধ ক্ষমতা দখলদার স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলনে ফুঁসছে দেশ। 1987 সালের 10 নভেম্বর অগ্নিগর্ভ ঢাকার রাজপথ। রাজপথে জনতার ঢল, মিছিলে সবার মাঝে উজ্জ্বল হয়ে ফুটে ওঠেন 26 বছরের তরুণ যুবলীগ কর্মী নূর হোসেন। আর্থিক অসচ্ছলতায় 8ম শ্রেণী পাশের পর আর পড়াশোনা হয়নি। মোটর শ্রমিকের কাজ করতেন, তবে রাজনীতিতে ছিলেন সক্রিয়। বুকে পিঠে লেখা গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। নূর হোসেন মিছিলের সামনে। মিছিলটি 0 পয়েন্ট আসলে পুলিশের গুলিতে রক্তাক্ত হয় নূর হোসেনের বুক। নূর হোসেন শেখ হাসিনার গাড়ি দেখেই দৌড়িয়ে তার গাড়ির কাছে আসলো। শেখ হাসিনার গাড়ি থামার পর শেখ হাসিনার পায়ে সালাম দিয়ে বলল, আপা দোয়া করবেন। এবং সে ফিরে গিয়ে যখন যাবে ঠিক সেই মুহূর্তে গুলি ছোড়া হলো এবং সেই গুলিতে সে নিহত হলো। তার আত্মদান স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। তার রক্তের ধারা বেয়েই মুক্তি পায় গণতন্ত্র। এই দেশের জনগণের কাছে আমি একটাই দাবি যে আপনারা সবাই একসাথে এই দেশটাকে স্বাধীন করছেন, এই দেশটাকে একসাথে মিলে আবার সুন্দর করে করেন, তাহলে আমার মনে হয় যে আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে। 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতন হয়, গণতন্ত্র হয় পুনঃপ্রতিষ্ঠিত। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। মার্কিন নির্বাচন থেকে বাংলাদেশের নির্বাচন কমিশনকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, সে দেশের কমিশন কোনো চাপের মুখে মাথা নত করেনি, জনগণও অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এই সরকার এবং কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন ফখরুল। ঢাকা 18 এবং সিরাজগঞ্জ 1 উপনির্বাচনে সরকার সমর্থক প্রার্থী প্রভাব বিস্তার করছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আওয়ামী লীগের যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের যে নির্বাচন কমিশন কাকে বলে, আজকে আমেরিকার যে নির্বাচনের যে যারা অথরিটি তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে। সেই অবিচল থেকে তারা কিন্তু আজকে জনগণের যে রায় সেটাকে আফোল্ড করেছে। দ্যাট ইজ ডেমোক্রেসি, এটাই গণতন্ত্র। স্বাস্থ্য খাত নিয়ে দুদকের করা 25 দফা সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দায়িত্ব অবহেলায় জাতীয় ক্যান্সার হাসপাতালে অবসরপ্রাপ্ত 2 চিকিৎসকের কাচ থেকে 5 লাখ টাকা ক্ষতিপূরণ আদায়েরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সুও মোটো রুলের শুনানি শেষে রায় দেন। শাকির আরজুর রিপোর্ট। 2019 সালের 31 জানুয়ারি স্বাস্থ্যসেবা বিভাগের দুর্নীতির 11টি খাত চিহ্নিত করে মন্ত্রণালয়কে 25 দফা সুপারিশ করে দুদক। সুপারিশের মধ্যে তথ্যবহুল সিটিজেন চার্টার প্রদর্শন, মালামাল গ্রহণ করার কমিটিতে বিশেষজ্ঞ সংস্থার সদস্যদের রাখা, ওষুধ ও যন্ত্রপাতি কিনতে ইজিপি টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করা অন্যতম। মঙ্গলবার স্বাস্থ্য খাত নিয়ে দুদকের করা 25 দফা সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালককে এ নির্দেশনা দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশ করা হয়েছে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে নির্দেশ প্রদান করা হলো। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রতিপালন করে আমার মনে হয় 2 বছরের মধ্যে স্বাস্থ্য খাতের চেহারা চেঞ্জ হয়ে যাবে। দুর্নীতি মূল উৎপাটনে স্বাস্থ্য খাতে একটা যুগান্তকারী রায় হয়েছে বলে আমি মনে করি। সরকারি হাসপাতালে চিকিৎসা সামগ্রী ক্রয় রক্ষণাবেক্ষণের বিশেষজ্ঞ কমিটির 11টি নির্দেশনা মেনে চলারও নির্দেশ দেন হাইকোর্ট। রায়ে ক্যান্সার হাসপাতালের চরম অব্যবস্থাপনা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন হাইকোর্ট। ডাক্তার এম শরীফুল আলম, ডাক্তার
মোল্লা উবাইদুল্লাহ এবং ডাক্তার মানস কুমার বসুর কাছ থেকে ওনাদেরকে দায়ী করা হয় এবং 5 লক্ষ টাকা করে জরিমানা করা হয় ওনাদেরকে। ওনারা এটা হাসপাতালের উন্নয়ন তহবিলে জমা দেবেন। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউর জন্য 8টি অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর মেশিন স্থাপন, রক্ষণাবেক্ষণ ও ব্যবহারে অবহেলার অভিযোগের ঘটনায় জারি করা রুলের রায়ে এ নির্দেশনা দেন আদালত। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ভারতীয় সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 20টি ঘোড়া ও 10টি কুকুর উপহার দিয়েছে। বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়েছে। দুপুরে ভারতের উত্তরপ্রদেশের 17 পদাতিক সেনানিবাসের মেজর জেনারেল NS খুবরু বাংলাদেশ 55 পদাতিক সেনাবাহিনীর মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে নোম্যান্সল্যান্ডে এসব ঘোড়া ও কুকুরগুলো হস্তান্তর করেন। পরে পেট্রাপোল BSF ক্যাম্পের কাগজপত্রে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ঘোড়া ও কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্টে নেওয়া হবে। মালয়েশিয়া দীর্ঘদিন শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে। এবার যুক্ত হয়েছে মহামারীর আগে দেশে আসা শ্রমিকদের ফিরতে না পারার অনিশ্চয়তা। কিছুতেই আকর্ষণীয় এই শ্রমবাজারটি উন্মুক্ত করার পথ মসৃণ হচ্ছে না। এ অবস্থায় কূটনৈতিক তৎপরতা জোরদারের পাশাপাশি পর্যবেক্ষণের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। 2018 সাল থেকে বাংলাদেশি শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। সময় গড়িয়েছে অনেকটাই। এর মধ্যে বেশ কয়েকবার আলাপ আলোচনা হলেও সমাধান হয়নি। শ্রমিক পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছ করার কৌশল খুঁজতে এখনো দ্বিপাক্ষিক আলাপ আলোচনা চলছে। বিদেশি শ্রমিকের বিষয়ে এখনো নিষেধাজ্ঞা আছে দেশটির। মহামারীর আগে ছুটিতে দেশে আসা প্রায় 25,000 বাংলাদেশি শ্রমিক ফিরতে পারছে না। This is part of Malaysia's response to COVID-19. এর মধ্যে 22,000 শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়েছে। বাকিদেরও শেষ হবার পথে। নিষেধাজ্ঞা চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। তারপর কি হবে এখনো অনিশ্চিত। এগুলো ব্যাপারে ঠিক ক্লিয়ার একটা ধারণা বা এই দুপক্ষীয় আলোচনার ভিত্তিতে যদি এগিয়েও থাকে নাও এগোনো থাকে, এগুলোকে এই ওয়ার্কারদেরকে জানানো, এই একটা কমিউনিকেশন চ্যানেল, নির্ভরযোগ্য একটা কমিউনিকেশন চ্যানেল, সেটা কিন্তু বোধহয় এটার একটা ঘাটতিটা অনুভব করা হচ্ছে এবং যার ফলেই আমরা রাস্তাঘাটে আমরা শ্রমিকদেরকে এবং এই আন্দোলন করতে দেখছি। যারা আনডকুমেন্টেড হয়ে গেছে তাদেরকে মালয়েশিয়ান সরকার একটি রিহায়ারিং এর জন্য একটি প্রক্রিয়া শুরু করেছে, হুইচ ইজ এ পজিটিভ সাইন, যে এই নালে কর্মীদের হয়তো দেশে ফেরত আসতে হতো। সেটি হলো যেহেতু তারা স্টুডেন্ট এবং প্রফেশনাল থেকে অ্যালাউ করেছেন, যেহেতু সেই ক্ষেত্রে যারা ওইখানে চাকরিধীন ছিলেন, যারা ছুটিতে আটকা পড়েছেন, তাদের ভ্যালিড ভিসা ছিল, তাদের ব্যাপারে আমার মনে হয় এটি মালয়েশিয়ান অথরিটির সাথে এটি কথা বলে তাদের এই সমাধান অতি শীঘ্র হবে বলে আমরা বিশ্বাস করি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ধন্যা দিচ্ছেন মালয়েশিয়ায় ফেরত শ্রমিকরা। সমাধানের পথ কোথায়? গত 2 বছরে কিন্তু আমাদের অনেকবার আলোচনা চলছে, মন্ত্রী পর্যায়ের বৈঠক, বাজার খুলবে, কিন্তু তারপরে কিন্তু বাজারটা খোলেনি। তো এই যে তাদের পরিস্থিতি স্বাভাবিক, মানে আসলে তারা ঠিক কি বলতে চাচ্ছে সেটাও তারা বলছে না। আমি মনে করছি না যে খুব সহসা মালয়েশিয়ার শ্রম বাজার আবার স্বাভাবিক হয়ে যাবে, এরকম আশা করার কোনো আসলে সুযোগ নেই। মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে অনেক টানপোড়েন চলছে। এখানে সিন্ডিকেশন নিয়ে একটা বিতর্ক এখানে ছিল, আমাদের এই প্রান্তেও ছিল, ওই প্রান্তেও ছিল, যে এটাকে বাজারকে কুক্ষিগত করার একটা অপপ্রয়াস স্বার্থান্বেষী মহলের একটা প্রচেষ্টা ছিল। আশার কথা হলো নিয়োগদাতার অনুরোধের প্রেক্ষিতে ভিসার মেয়াদ উত্তীর্ণ হলেও প্রবেশাধিকারের বিষয়ে আশ্বস্ত করেছে মালয়েশিয়া। প্রস্তাব আছে অনলাইনে নিবন্ধন, নিয়োগ সহ নির্ভরযোগ্য এজেন্ট নির্ধারণের। অর্থের লেনদেন হবে ব্যাংকিং চ্যানেলে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে যা থাকছে। হুমকির মুখে চলন বিলে জীব বৈচিত্র্য, অবাধে শামুক, ঝিনুক, কাঁকড়া নিধন। আবার আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। নাটোরে চলন বিলে অবাধে চলছে শামুক, ঝিনুক ও কাঁকড়া নিধন। প্রতিদিন বিপুল পরিমাণ শামুক, ঝিনুক সংগ্রহ করে তা পাঠানো হচ্ছে সীমান্ত এলাকায়। এতে করে চলন বিলে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন।
নাটোরের সিংড়ায় চলছে শামুক, ঝিনুক ও কাঁকড়া ধরার অভিযান। দিনাজপুরের নবাবগঞ্জ, রানীশৈকল, পঞ্চগড়ের তেঁতুলিয়া সহ বিভিন্ন এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ ধরছে এসব শামুক, ঝিনুক ও কাঁকড়া। পরে পাঠানো হচ্ছে সীমান্ত এলাকায়। এগুলো আমরা কিছুটা খাই, কিছুটা আমরা বিক্রি করি। গত করে রাখাই দিব, রাখা দিয়ে তারপরে মনে করেন তা আস্তে আস্তে বাইর করব 1 কেজি 2 কেজির মতন, তখন আমরা ওইগুলা রান্না করব, খাবো। আলু যেমন মানুষ সারা বছর ব্যবহার করে, আমরা এটাকে তরকারি হিসেবে সারা বছর ব্যবহার করি। চিটাগাং যাচ্ছে, আবার ঠাকুরগাঁ যাচ্ছে, দিনাজপুর যাচ্ছে, সান্তাহার যাচ্ছে, কেউ হয়তো ব্যবসাও করতেছে। পরিবেশবাদী সংগঠন সহ এলাকার মানুষ বলছে, পাচারের উদ্দেশ্যে সব শামুক, ঝিনুক ও কাঁকড়া নিধন চলছে। চলন বিলের জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ারও দাবি তাদের। আমাদের ধারণা এগুলো তারা খাওয়ার কথা বললো, এটা হচ্ছে ইন্ডিয়াতে যাচ্ছে, পাচার হচ্ছে। শামুক সহ যেগুলো কাঁকড় বাকড়, চলন বিলে যে কীটপতঙ্গ আরও যেগুলো আছে, পাখি, এগুলো যেন রক্ষা করা হয়। এদিকে শামুক, ঝিনুক, কাঁকড়া নিধন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা অভিযোগ পেয়েছি, আমরা জীববৈচিত্র্য রক্ষা কমিটি যারা চলনবিলকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ করব। আমরা খুব শীঘ্রই এদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে আমাদের সিংড়ার চলনবিল অঞ্চলের যে জীববৈচিত্র্য সেটা সঠিকভাবে রক্ষা হয়। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। জাহাজ শিল্পে নতুন বাজার সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে এই শিল্পে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে কাজ চলছে বলে জানালেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। দুপুরে বিআইডব্লিউটিসির ফেরি কুঞ্জলতা ও কদম কাজের অগ্রগতি পরিদর্শন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ফেরি দুটি নির্মাণ করেছে হাই স্পিড শিপবিল্ডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সরকার ব্যবসায়ীদের সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে দাবি করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, জাহাজ শিল্পে বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগ করলে স্বাগত জানানো হবে। টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসে 98 কম্পোজিট ব্রিগেডের অধীন নবগঠিত 15 রিভারাইন ব্যাটালিয়নের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন হয়েছে। মঙ্গলবার সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন 19 পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাকিল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলা সহ আর্থসামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে 98 কম্পোজিট ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। রাজধানীর বনানী 11 ব্রিজ, শাপলা চত্বর ও রাজস্বিক বিহারের আশপাশের এলাকা মায়াবী গোলাপি সাজে সাজানো হয়েছে। বিভিন্ন দেশের মতো বাংলাদেশও এবার প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ উপলক্ষে আলোকসজ্জা করেছে ফ্রেশ টিস্যু। শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা গোলাপি রঙে আলোকিত করা হয়েছে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে। এর পাশাপাশি ফ্রেশ টিস্যু একটি চেক আপ আর দেরি নয়, মুহূর্তে গ্লানি এখনই সময় স্লোগানে নির্মাণ করেছে সচেতনতামূলক বিজ্ঞাপন চিত্র। এর মূল উদ্দেশ্য দেশের নারীদের নিয়মিত স্তন্য ক্যান্সারের মেডিকেল চেক আপে উৎসাহী করা এবং এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করা। এর সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। হাসপাতালে পুলিশ কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার 10 আসামির 7 দিনের রিমান্ড। যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বরখাস্ত এসআই আকবর রিমান্ডে, আদালত প্রাঙ্গণে বিক্ষোভ। অর্থ পাচার কাণ্ডে জিকে শাইমের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 19 নভেম্বর। রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় আসছে পরিবর্তন, মোট 42 রুটে বাস চালাবে 22 কোম্পানি। পেনসিলভেনিয়ার শীর্ষ কর্তাদের বিরুদ্ধে ট্রাম্প শিবিরের মামলা, দ্রুত ফল ঘোষণার দাবি ডেমোক্র্যাটদের। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।